আজকে বেসিক্যালি আমরা দেখার চেষ্টা করব হলো কানেক্টরস কিভাবে আমরা রুলস রেগুলেশনস এর মুখস্থর ঝামেলা থেকে দূরে সরে এক্সাম্পল মেথডে এবং কিভাবে সেন্টেন্স মেকিং খুব পুরনো একটা মেথড যেটা আমরা ছোটোকালে পড়ে এসেছি ওইভাবে অ্যাপ্রোচ করে প্র্যাকটিস করে আমরা কানেক্টর শেখার চেষ্টা করব। সবার আগে মনে রাখতে হবে আমরা কানেক্টর বা যে কোনো টপিক পড়ার আগে এই টপিকটার সম্বন্ধে ডিটেলে জানতে চাই। সবার প্রথম এখানে আমরা দেখতে পারতেছি কানেক্টর। হোয়াট আর কানেক্টরস হলো বেসিক্যালি যেই ধরনের কানেক্টর আর ওয়ার্ডস দ্যাট জয়েন আইডিয়াস সেন্টেন্সেস অর ক্লজেস। আমরা যারা ক্লজ চিনি না বা ক্লজ সম্বন্ধে ধারণা কম, ক্লজ বলতে বোঝানো হয় যে একাধিক শব্দ বা একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে একটা ক্লজ তৈরি করতে পারে অথবা ফ্রেজ তৈরি করতে পারে। এখন ফ্রেজ আর ক্লজ অনেক সময় অর্থবোধক হয়। যেমন ধরেন যদি আমি একটা সেন্টেন্স দেখাই, শি স্টাডিজ, এটা একটা ক্লজের আন্ডারে পড়তে পারে, এটা একটা ফ্রেজও হয়। তবে ফ্রেজ আর ক্লজের তফাৎ কি? অনেক সময় ক্লজের হুবহু মিনিং থাকবে কিন্তু ফ্রেজের সবসময় হুবহু মিনিং থাকবে না। যেরকম আমরা বলি যে ইন অর্ডার টু, নট অনলি বাট অলসো, এই ধরনের ফ্রেজ, অথবা লেটস সে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই ধরনের ফ্রেজগুলো যেগুলোর মিনিং হুবহু এক হয় না। আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি কানেক্টরে। কানেক্টরস আর ওয়ার্ডস ওই ধরনের শব্দ যেগুলো জয়েন আইডিয়াস। একটা সেন্টেন্সের মধ্যে, একটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আইডিয়াস জয়েন করাবে। আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সম্বন্ধে এখনই কথা বলবো একটু পরে। তো আইডিয়াস জয়েন করে, আইডিয়াসগুলো বিপরীত হতে পারে, সিমিলার হতে পারে, সেন্টেন্সের জয়েন করে, ক্লজের ভিতরে জয়েন করা এবং লজিক্যাল রিলেশনশিপ দেখায়। এই যে প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা জিনিস এখানে বলা না, এই প্রত্যেকটা জিনিসগুলো আমরা যখন কানেক্টরসগুলোকে ভাগ করব ক্যাটাগরি অনুসারে তখন এগুলোতে ফিরে যাব। আচ্ছা, আরও কিছু জিনিস বলার আছে কানেক্টর সম্বন্ধে, যেমন কানেক্টর বা কনজাংশন বলতে কি বোঝায়, কনজাংশন এবং কানেক্টরের ভিতরে তফাৎ কি। আমরা যখন ছোটোবেলা পার্টস অফ স্পিচ পড়েছি, যেমন ধরেন যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছি সেখানে পার্টস অফ স্পিচের একটা অংশ ছিল কনজাংশন। কনজাংশন বলতে বোঝায় যেটা এর মিনিং এরকমই, যেমন ধরেন একটা ব্রিজ, মাঝখানে নদী, দুই নদীর মাঝখানে যে কানেকশন বা কনজাংশন পয়েন্ট, এটাকেই কনজাংশন বলে। বেসিক্যালি দুইটা সেন্টেন্সের মাঝখানে যে ওয়ার্ডগুলো সেন্টেন্সকে কানেক্ট করে। এখন সব কানেক্টর কনজাংশন না, কিছু কিছু কানেক্টর সেন্টেন্সের শুরুতেও বসে কানেক্টিং সেন্টেন্সকে কমার দ্বারা কানেক্ট করে। আমরা এখনই দেখতে পাবো যখন নিচে আমরা ক্যাটাগরিগুলোতে যাব। আর বেশিরভাগ সময় আমরা কনজাংশন বলতে বুঝি যেগুলো আমরা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করি। এগেইন ওই গ্রামারটা এখন আমরা টাচ করিনি, যখন আমরা ক্লাস করব তখন ওই গ্রামারে আমরা যাব। কম্পাউন্ড সেন্টেন্স বেসিক্যালি ফ্যান বয়েস একটা অ্যাক্রোনিম আছে, ওটা দ্বারা যুক্ত থাকে, এফ তে ফর, এতে অ্যান্ড, এরকমভাবে আর কি। তো অ্যান্ড অর বাট এটা আমাদের খুব কমন কম্পাউন্ড কনজাংশন, যেগুলো আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করি তখন ইউজ করে থাকি। তো কনজাংশনস আর বেসিক্যালি দোজ, আর কানেক্টরস হলো একটা ব্রডার আইডিয়া, আরও বিস্তারিত শব্দ। আচ্ছা, এখন আমাদের মনে রাখতে হবে ডিফারেন্স ইন মিনিং অ্যান্ড কনটেক্সট। এখন কানেক্টর ইউজ করার আগে আমাদের কনটেক্সট বুঝতে হবে, সেন্টেন্সের ভিতরে মিনিংটা কি, কনটেক্সটটা কি। অ্যাগেইন গত ক্লাসে যখন আমরা ডিসকাস করেছিলাম যে মিনিং আর কনটেক্সটের তফাৎটা কি, আমি জানি না সবার মনে আছে কি না। মিনিং আর সেন্টেন্সের তফাৎ বলতে বোঝায় যে একটা সার্টেন ওয়ার্ডের একটা অর্থ থাকতে পারে, আর ওই শব্দটা বা ওই বাক্যটার প্রিভিয়াস আগে পরে কি সেন্টেন্স লেখা আছে বা আগে কাহিনীটা কি হয়েছে ওটার উপরে কনটেক্সটটা ডিপেন্ড করে। তো আমরা এটা এক্সাম্পলের থ্রু দেখে নিব। ইনফ্লুয়েন্স ইন গ্রামার, অবশ্যই কানেক্টরের অনেক গ্রামারের উপর অনেক ইনফ্লুয়েন্স আছে। যেমন গ্রামারের ভিতরে আমরা কানেক্টর অনেক সময় ইউজ করে থাকি এবং কানেক্টর আমাদের সেন্টেন্স ইউজ করার ক্ষেত্রে অনেক কাজে লাগে। আর একটা এইখানের যেটা লেখা আছে মেকিং সেন্টেন্স উইথ কানেক্টরস, এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার, এটা আমাদের মেইন থিং। এইটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের প্র্যাকটিসে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা কানেক্টর দিয়ে আমরা সেন্টেন্স বানানো শিখতে হবে। তো চলুন আমরা শুরু করি। এখন শুরু করার আগে আমি আপনাদেরকে টিপিক্যাল কানেক্টরের একটা পেজ দেখাতে চাই, আসলে টিপিক্যাল কানেক্টর কীরকম হয়। যেমন ধরেন এখানে আমরা দেখতে পাইতেছি একটা ওয়েবসাইটে যেগুলো বেসিক থাকে, আপনার কানেক্টর যখন পড়বেন তখন কানেক্টরের টিপিক্যাল রুলস, যারা এখন কলে আসেন বা আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন, অসংখ্য রুল কানেক্টরের সংযোজন নিয়ে, কানেক্টর শোয়িং কজেস অ্যান্ড এভরিথিং, এগুলো প্রত্যেকটা রুল আপনি পড়ার পরে, মুখস্থ করার পরে, তারপরে আপনি হলো এখানে এগুলো ইমপ্লাই কীভাবে করতে হবে এটার উপরে রুলস আছে। তা আমরা এইরকমভাবে পড়তে চাই না, আমরা জিনিসটাকে শ্রিঙ্ক করতে চাই, ঠিক আছে। আমরা এমনভাবে স্টেপস নিয়ে আসতে চাই যেখানে আমরা জিনিসটা অটোনোমাসভাবে আমাদের ব্রেন করবে, অটোনোমাসভাবে আমরা যেরকম বাংলায় কথা বলি বা আমরা যেরকমভাবে প্র্যাকটিস করি, সহজভাবে প্র্যাকটিস করবে। এই ধরনের রুলস মুখস্থ করার যে একটা এক্সট্রা হ্যাসেল, এই স্টেপটা মাঝখানে বাদ দিয়ে। আচ্ছা,
এখন এটা করার জন্য আমরা প্রথমে কি করতেছি, আমরা প্রথমে যেটা করব, আমরা যত ধরনের কানেক্টরস আছে এই ক্লাসটা দুইটা ভাগে হবে। তো ইউজুয়ালি এই কানেক্টর পড়ার জন্য দুইটা ক্লাস লাগে, তারপর আমি আজকে চেষ্টা করবো এক ক্লাসে সব শেষ করতে। শেষ না হলে আমরা যতটুকু শেষ হবে অতটুকুর ভিত্তিতে কিছু প্র্যাকটিস করবো, কিছু কোয়েশ্চেন সলভ করবো। আচ্ছা, তো আমরা কী করলাম কানেক্টরসের জন্য, আমরা কানেক্টরসকে কিছু ভাগে ভাগ করছি। অর্থের দিক থেকে ভাগ করছি, আমরা কানেক্টরসকে অ্যাডিশনের দিক থেকে ভাগ করছি, আমরা কন্ট্রাস্টের দিক থেকে ভাগ করছি। আমি এগুলোর মিনিং একটা একটা করে বলবো যখন যাব। রেজাল্ট অ্যান্ড ইফেক্টের উপরে, কজ অ্যান্ড রিজনের উপরে, তারপরে পারপোজের উপরে, এক্সাম্পল অ্যান্ড ইলাস্ট্রেশনের উপরে, এবং এরপরে থাকছে কি টাইম অ্যান্ড সিকোয়েন্স, এমফেসিস, এরপরে থাকে সামারি অ্যান্ড কনক্লুশন। এখন অলরেডি ক্যাটাগরি হয়ে গেছে ধরেন এখানে 8টা, প্রত্যেক ক্যাটাগরিতে যদি 5টা করেও কানেক্টর থাকে তাও অনেক, তাই না? কিন্তু মজার ব্যাপারটা হলো যখন আপনি কানেক্টরকে ক্যাটাগরাইজ করে ফেলবেন, যখন আপনি কানেক্টরকে একটা ডিভিয়েশনে আয়না ফেলাবেন, তখন আপনার জন্য কানেক্টর মুখস্থ করাটা অনেক ইজি হয়ে যাবে। মুখস্থ করা বলতে বোঝায় আপনি 2-3টা করে কানেক্টর একটা ক্যাটাগরি থেকে পারলেই হবে। এইটা আমরা এখনই বুঝতে পারবো যখন একটা ক্যাটাগরি আমরা এক্সাম্পল আকার দেখব। আচ্ছা, এখানে কি আছে? অ্যাডিশন। অ্যাডিশন মানে হলো যোগ, আইডিয়া, কোনো একটা সেন্টেন্সের ভিতরে সিমিলার কন্ট্রাডিক্টরি আইডিয়া না, মনে করেন পজিটিভ নেগেটিভ আইডিয়া না, একটা কথা এর সাথে আরেকটা পজিটিভ আইডিয়া, দুইটা পজিটিভ আইডিয়া একসাথে বলতে গেলে, দুইটা ভালো গুণ একসাথে বলতে গেলে, অথবা দুইটা নেগেটিভ আইডিয়া একসাথে বলতে গেলে, দুইটা খারাপ গুণ একসাথে বলতে গেলে, এইটাকে আমরা অ্যাডিশন দিয়ে ইউজ করি। খুব সহজ একটা জিনিস, কমপ্লিকেটেড করার কিছুই নাই। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড দিয়ে কী বলতেছি আমরা? শি স্টাডিজ ইংলিশ অ্যান্ড প্র্যাকটিসেস ম্যাথ এভরিডে। খুব ইজি, রাইট? সে ইংলিশ প্রত্যেক দিন পড়ে এবং প্র্যাকটিস করে এভরিডে। এখানে ইংলিশ পড়ার একটা ভালো কাজ, একটা পজিটিভ আইডিয়া, এবং ম্যাথ প্র্যাকটিস করার একটা পজিটিভ আইডিয়া। এটা আমরা অ্যাডিশনালভাবে একটা দুইটা আইডিয়ার, এটা বলছিলাম আমরা এখানে যে দ্যাট জয়েন্টস আইডিয়াস, তাই না? জয়েন্ট আইডিয়াস। তাহলে আমরা কী করলাম? দুইটা পজিটিভ আইডিয়া এখানে কানেক্ট করলাম অ্যান্ড দ্বারা। এখন এই পার্টিকুলার সেন্টেন্সটাতে, অথবা এখানে যতগুলো সেন্টেন্স আছে না, সবগুলাতেই অ্যান্ড বসানো যায়। যেমন আমি যদি বলি এখানে অ্যান্ড না বসে আমি এখানে অলসো বসাতে চাই, যে হি স্টাডিজ ইংলিশ অলসো প্র্যাকটিসেস ম্যাথ এভরিডে। হি স্টাডিজ ইংলিশ অলসো প্র্যাকটিসেস ম্যাথ এভরিডে। সিম্পলি হবে, এখানে অর্থের কোনো সমস্যা নাই, গ্রামাটিক্যাল চেঞ্জেরও কোনো সমস্যা নেই, পারফেক্টলি ডান। তাহলে কারণ কি? কারণ এই ক্যাটাগরিতে, আমাদের অ্যাডিশন ক্যাটাগরিতে অলসো কানেক্টরটাও পড়ে। তো কখন অ্যান্ড বসাবো, কখন অলসো বসাবো, এইটা বোঝার জন্য কোনো কনফিউশন তৈরি হওয়ার কোনো দরকার নেই। আমরা যেখানে অ্যান্ড বসাতে পারবো এখানে অলসো অলমোস্ট 90% অফ দ্য টাইম বসাতে পারবো। রেয়ার কেসেসে যখন আমরা এক্স্যাক্ট সিনারি টু সিনারি মডেল সলভ করবো বা কমপ্লেক্স মডেল সলভ করবো, তখন হয়তো আমাদের ডিফারেন্ট সিনারি হতে পারে। বাট 99% সময়ের ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি? আমরা অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এস সব কিছু একটা সেন্টেন্সেই মোরলেস মিনিং ঠিক রেখে, গ্রামাটিক্যাল অর্থ ঠিক রেখে বসাতে পারতেছি। আচ্ছা, পরে আমরা দেখতেছি অলসো হি ইজ ট্যালেন্টেড, হি অলসো ওয়ার্কস ভেরি হার্ড। সে ট্যালেন্টেড এবং সে ভালো করে কাজ করে। তাহলে এখানে অলসো বললে আমরা অ্যান্ড যদি বসাই, হি ইজ ট্যালেন্টেড, হি 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 ইজ ট্যালেন্টেড অ্যান্ড হি ওয়ার্কস ভেরি হার্ড, এখানে অ্যান্ড দিয়েও করা যাচ্ছে। অ্যাজ ওয়েল এস শি টিচেস ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল এস সায়েন্স, এখানে অ্যাজ ওয়েল এসের বদলে আমরা অলসো ব্যবহার করতে পারি, শি টিচেস ম্যাথমেটিক্স অলসো সায়েন্স। খুব সহজ। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রথমে এই জিনিসগুলো পারতে হলে প্রথমে কী করতে হবে? খেয়াল করে দেখেন, যত ধরনের কানেক্টরস আছে না, অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এস, যে মোরওভার মানে এছাড়াও, দ্য হোটেল ইজ অ্যাফোর্ডেবল, মোরওভার ইট ইজ ক্লোজ টু দ্য বিচ। প্রত্যেকটা যদিও ক্যাটাগরির দিক থেকে অ্যাডিশনাল, অর্থ সেম বহন করে, কিন্তু স্লাইটলি ইমোশন ডিফারেন্ট ক্যাচ করে, স্লাইটলি ডিফারেন্ট কনটেক্সট ইউজ হয়, যেটা আমরা অলরেডি এটাকে বলতেছিলাম যে আমরা কনটেক্সটের ব্যাপারটাই গুরুত্ব দিব। এখানে মিনিং সেম, কিন্তু সেন্টেন্সের কনটেক্সট স্লাইটলি আলাদা। যখন আমরা বলতেছি যে মোরওভারের ক্ষেত্রে একটা ইনফরমেশনের সাথে একটা অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা স্লাইটলি ছোট বাট একটা 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 উপকার আকারে বলা হয়েছে, সেই অ্যাডিশনটা আমরা করার চেষ্টা করতেছি। যেমন দ্য হোটেল ইজ অ্যাফোর্ডেবল হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু দ্য হোটেল ইজ অ্যাফোর্ডেবল মোর ওভার, এছাড়াও বা এর সাথেও ইট ইজ ক্লোজ টু দ্য বিচ, মানে কি ডাবল লেয়ারের বেনিফিট হলো। হোটেলটা অ্যাফোর্ডেবল, এছাড়াও এটা ক্লোজ টু দ্য বিচ, সমুদ্রের অনেক কাছে। তাহলে যখন আমরা 1+1 একটা অ্যাডিশনাল একটা অ্যাট্রিবিউট দেখাতে চাই, তখন আমরা এখানে ইউজ করবো। এখানে খুব স্লাইটলি কনটেক্সটটা বোঝার চেষ্টা করতে হবে, হ্যাঁ। তারপরে বিসাইডস মানে এর পাশেও, বিসাইড স্টাডিং হি এনজয়েস প্লেয়িং ফুটবল। তাহলে ও ফুটবল খেলার পাশাপাশি পড়াশোনাও পছন্দ করে, অথবা পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলাও পছন্দ করে। তো নট অনলি বাট অলসো, এটা খুব সহজ একটা, খুব কমন একটা ফ্রেজ, আমাদের কমন একটা কানেক্টর আমরা ইউজ করি। শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। তো এই ক্ষেত্রে আমরা সেম দেখতে পাচ্ছি, শি ইজ
ইন্টেলিজেন্ট, এখানে কিন্তু আমরা অ্যান্ড ইউজ করতে পারবো না, এখানে পার্টিকুলারলি একটা টাইপ অফ সেন্টেন্স স্ট্রাকচারের কারণে আমরা নট অনলি বাট অলসো ইউজ করতে পারতেছি। আচ্ছা, এরপর কি আছে, অ্যালং উইথ, হি ব্রট হিজ ল্যাপটপ অ্যালং উইথ সাম ডকুমেন্টস, সে তার ল্যাপটপ আনলো অ্যালং উইথ সাম ডকুমেন্টস, অ্যালং উইথ মানে কি, এর সাথে। দ্যাট বলছি কি এখানে আমরা, ফেসবুক ইজ এ প্ল্যাটফর্ম দ্যাট হেল্পস আস কানেক্ট, ফেসবুক ইজ এ প্ল্যাটফর্ম দ্যাট হেল্পস আস কানেক্ট, আমাদের কানেক্ট করতে সাহায্য করে। আচ্ছা, এইগুলো আমাদের অ্যাডিশনস। এখন অ্যাডিশনসের মধ্যে আমরা কোন ধরনের সেন্টেন্স দেখলে আমরা অ্যাডিশন ইউজ করব। প্রথমত আমাদের বুঝতে হবে আজকের ক্লাসের পরে আমাদের কোশ্চেন সলভ করা মেইন হোমওয়ার্ক না, মেইন কাজ না। আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আমরা একটা করে, প্রত্যেকটা কানেক্টর দিয়ে একটা করে সেন্টেন্স লিখবো। আমাদের কাজ হলো সেন্টেন্স লেখা। সবার আগে আমরা ওই যে ক্লাস 5-এ পড়ছি যে কানেক্টর দিয়ে বা যে কোনো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স লিখতে দিত পরীক্ষার হলে, আমরা এই কাজ ট্রাই করতে চাই। আমরা আমাদের ব্রেনকে প্রিভিয়াস একদম একটা প্রিলিমিনারি স্টেজে নিয়ে যেতে, যেখানে আমরা ছোট ছোট প্র্যাকটিস করতাম ভাষাগত দিক আমাদের স্ট্রং করার জন্য। এখন আমি যদি মোর ওভার দিয়ে একটা সেন্টেন্স লিখতে পারি, আমি 2টা সেন্টেন্স লিখতে পারি, তার মানে আমি মোর ওভার দিয়ে যে ধরনের সেন্টেন্স ইউজ করা হয় তা অলরেডি আমি ওর সাথে পরিচিত। এছাড়া যখন আমি মনে করেন মোর ওভার পরীক্ষার হলে ইউজ করতেই পারতেছি না, আমি ওখানে অ্যাজ ওয়েল এজ দিয়েও চালা দিতে পারবো, হবে এবং পারফেক্টলি হবে, দেয়ার ইজ নো মিস্টেক দেয়ার। ঠিক আছে, একদম পয়েন্ট টু পয়েন্ট, গাইড টু গাইড ফলো করতে হবে না। আপনার মিনিং ঠিক থাকলে, অর্থ ঠিক থাকলে, কনটেক্সট ঠিক থাকলে আপনি যেটা ইউজ করবেন এই ক্যাটাগরিতে ইনাফ। ঠিক আছে, তা আমরা অ্যাডিশন ক্যাটাগরিতে এভাবে লিখবো। তাহলে আজকের হোমওয়ার্ক কী থাকবে, আমরা অবশ্যই ক্লাসে আমি শেষ করতেছি না, আমি ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো করে হোমওয়ার্কগুলো বলতেছি ক্লাসের মাঝখানে বারবার, যে অ্যাডিশন দিয়ে আমরা আজকে অ্যাডিশন কভার করবো, কন্ট্রাস্ট কভার করবো এবং চেষ্টা করবো রেজাল্ট অ্যান্ড ইফেক্ট আর কজ রিজন কভার করতে। তো এই সবগুলো কানেক্টেড দিয়ে আপনাদের অলরেডি পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে, এই সবগুলো কানেক্টেড দিয়ে আপনারা প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স লিখবেন। এখন সেন্টেন্স লিখবেন, দেখে এই সেন্টেন্সটা উঠায় ফেলাইলেও যে হবে না তা না, এইটা উঠায় ফেলানো যাবে, স্লাইটলি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে অর্থ, এখানে ওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখন সেন্টেন্স লেখা লাভটা কী হবে, সেন্টেন্স লিখে আমরা প্রথমত পরিচিত হতে চাই, আমরা এই কানেক্টরগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স লিখতে পারি, তার মানে আমি নিজে অলরেডি জানি যে এই ওয়ার্ডটার মিনিংটা, পারফেক্ট মিনিংটা, পারফেক্ট কনটেক্সটটা কী হতে পারে, এটা আমার জানা আমার জন্য অত্যন্ত জরুরি। যেই মাত্র আমি এটা গেস করতে পারবো, না জেনে ফেলাবো, আমার জন্য আর কোনো রুলস মুখস্থ করতে হবে না, আমি ইমিডিয়েটলি আমার 2-1 দিনের মধ্যেই, 2-1 দিন এটা লেখা প্র্যাকটিস করার পরে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো অনায়াসে। তো এই কনফিডেন্সটা আগে বিল্ড করতে হবে নিজের ভিতরে, যে হ্যাঁ আমি পারি এবং আমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে শিখবো, অর্থ দিক শিখবো, এক্সাম্পল শিখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলে গেলাম কোথায়, এরপর চলে যাবো আমরা কন্ট্রাস্টে। এখন কন্ট্রাস্ট বলতে কি বোঝায়, বাই ডিফল্ট কন্ট্রাস্ট বলতে বোঝায় যে এমন কোনো আইডিয়া যেটা বিপরীত, মানে একবার পজিটিভ কথা বললাম, গুণ বললাম, পরে একটু পরে আবার দোষ বললাম। ঠিক আছে, একটা ভালো আউটকাম বললাম, ভালো ওয়ার্ক বললাম, বাট এটা রেজাল্টে কী হলো, নেগেটিভ একটা আউটকাম আসলো। দেখুন চলেন আমরা দেখি, এখানে আছে বাট, আমরা অনেক সহজ এটা ইউজ করে থাকি। হি ট্রাইড হার্ড বাট হি ফেইল দ্য টেস্ট, সে চেষ্টা করছে, ভালো চেষ্টা করছে, এটা একটা পজিটিভ কথা, পজিটিভ আইডিয়া, বাট হি ফেইল দ্য টেস্ট, কিন্তু সে ফেল করছে। আচ্ছা গুড। এখন এরপর আমরা দেখতে পাচ্ছি ইয়েট আর বাট সিমিলার মিনিংয়ে সিমিলার, কিন্তু স্লাইটলি কনটেক্সটে ডিফারেন্ট। কনটেক্সটটাও কিন্তু আমাদের একটা মেইন পার্ট হয়ে যাবে গ্রামারের ভিতরে, সবসময় মনে রাখতে হবে মিনিং একটা জিনিস, কনটেক্সট কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা পড়ি না সহজে বা গুরুত্ব দিই না, এখন থেকে আমরা এটা গুরুত্ব দিব। ঠিক আছে, কি বলতেছি আমরা, হি ট্রাইড হার্ড বাট হি ফেইল দ্য টেস্ট। ওকে, ইয়েটের অর্থ সেম, দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটা কঠিন ছিল, টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, ইয়েট শি কমপ্লিটেড ইট, তারপরেও সে কমপ্লিট করতে পারছে। ঠিক আছে, এখন বাট যদি বলতাম আমি এখানে, সেন্টেন্স মিনিংয়ে গ্রামাটিক্যালি কারেক্ট হইতো। আমি যদি বলতাম দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট বাট শি কমপ্লিটেড ইট, এটাও হইতো, কাজটা অনেক কঠিন ছিল কিন্তু সেটা কমপ্লিট করছে। কিন্তু যখন আমি ইয়েট ইউজ করতেছি, ইয়েট, তাহলে এটা অর্থ দাঁড়ায় দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটা কঠিন ছিল, ইয়েট তারপরেও, এটা একটা এক্সট্রা হাম্প দেয়, এক্সট্রা এমফেসিস দেয় আমাদের কনটেক্সটে, যায় কাজটা কঠিন হওয়া সত্ত্বেও তারপরেও। ঠিক আছে, কিন্তু না একদম প্রপার অপোজিশনে না, স্লাইটলি কন্ট্রাস্টিভ ওয়েতে যায়, কিন্তু প্রপার অপোজিশনে না, একদম ডিরেক্ট কাট ওয়েতে না, খুব স্মুথ একটা ট্রানজিশন হয়। আচ্ছা এরপর আছে হাওয়েভারটাও এরকম। ঠিক আছে, বাট যেরকম হঠাৎ করে এই ট্রানজিশন নিয়ে যায় আমাদেরকে পজিটিভ টু নেগেটিভে, একটা আইডিয়া, পজিটিভ টু নেগেটিভ আইডিয়া বলতেছে, সেন্টেন্স না কিন্তু, হ্যাঁ এনে হি ট্রাইড হার্ড, এটা সেন্টেন্স, একটা পজিটিভ সেন্টেন্স, এটাও পজিটিভ সেন্টেন্স, কিন্তু আপনার আইডিয়ার ক্ষেত্রে বলতেছি যে কন্ট্রাস্টিভ ওয়েতে সে চেষ্টা করছে কিন্তু পারে নাই। বাটটা যেরকম হঠাৎ করে ট্রানজিশন নেয়, আমাদের হাওয়েভার বা ইয়েট এরকমভাবে নেয় না। কী করে হাওয়েভার বলতে কি বোঝায়, এই সত্ত্বেও বা তারপরেও এরকম। তো আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চাইছিলাম, হাওয়েভার এরপরেও আই ওয়াজ টু বিজি, আমি অনেক বিজি ছিলাম, মানে আমি যেতে চাইছিলাম কিন্তু আমি বিজি ছিলাম।
আপনারা বুঝতে পারতেছেন যে কন্ট্রাস্ট আস্তে আস্তে কমে আসতেছে সেন্টেন্সের ভিতরে। আচ্ছা, এরপর আছে স্টিল। স্টিল খুব সুন্দর একটা ওয়ার্ড, এটা আমরা অনেকবার ইউজ করি। ইট ওয়াজ রেইনিং স্টিল দে কন্টিনিউড প্লেইং। বৃষ্টি হইতেছিল তারপরেও বা এ সত্ত্বেও তারা কন্টিনিউ করছে খেলা। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড একটা কন্ট্রাস্টিভ আইডিয়া বোঝায়, কিন্তু এটা দিয়ে অপোজিট পার্টিও বোঝায়, অপোজিট সাইডও বোঝায়। যেমন সিটি লাইফ ইজ এক্সাইটিং, শহরের লাইফ খুব এক্সাইটিং, ভালো। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অপর পক্ষে, ইট ক্যান বি স্ট্রেসফুল, এটা মাঝে মাঝে বিরক্তিকর বা স্ট্রেসফুল হতে পারে, স্ট্রেসফুল হতে পারে, চিন্তিত হতে পারে। আচ্ছা, ওয়ারেজ, ওয়ারেজ দিয়া বোঝায় একদম বাংলা সহজ মিনিং বললে যে এইটা হওয়া সত্ত্বেও এটা, ও এটা হয় তারপরে ও ওইটা হয়, এরকম। শি লাইকস টি ওয়ারেজ হার ব্রাদার প্রিফার্স কফি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা বাট ইউজ করতে পারতাম, ঠিক আছে, যে শি লাইকস টি বাট হার ব্রাদার প্রিফার্স কফি। ফাইন, ওই ক্ষেত্রেও হইতো, বাট আমরা কি বলতেছি, আমরা এখানে বলতে শি লাইকস টি ওয়ারেস, সে চা পছন্দ করে, কিন্তু এই ক্ষেত্রে আবার তার ভাই হার ব্রাদার প্রিফার্স কফি, তার ব্রাদার কি প্রিফার করে, কফি প্রিফার করে। আচ্ছা, এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্স লেখা শিখবো না, সেন্টেন্স লিখবো, আমরা ইনটুইশনালি আমাদের ভোকাবুলারি স্ট্রং করতেছি। দেখেন, আমরা কিন্তু যখন আমরা প্যারাগ্রাফ লিখি, মুখস্থ করি, এগেন এই প্যারাগ্রাফ মুখস্থ একটা হোল স্পেকট্রাম অফ থিংস, এটা আলাদা একটা ঝামেলার দিকে, ঠিক আছে, যে প্যারাগ্রাফ মুখস্থ করা পড়া বা আমরা অর্থ বুঝি না, এই ঝামেলাটার থেকে বাঁচার জন্যও কিন্তু আমাদের এই প্র্যাকটিসগুলো, আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড শুরুতেই অল্প অল্প করে প্রত্যেক গ্রামারের পাশে, যেগুলো কিছু গ্রামার আছে শুধু ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার জন্যই গ্রামার, মানে গ্রামারটা শুধু পারার ক্ষেত্রে না, এটা দিয়ে আপনি অনেক ভালোভাবে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারবেন। এর ভিতরে একটা গ্রামার হলো কানেক্টরস, ঠিক আছে। আপনি যখন এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্স লেখা শিখবেন, অটোমেটিকলি আপনি এই ওয়ার্ডগুলো আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, প্যারাগ্রাফে, স্টোরিতে, কম্পোজিশনে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা পরে আসি ওয়াইল। ওয়াইল মানে কি, ওই পর্যায়ে বা ওই সময়ে, কিন্তু এইখানে যখন আমরা ওয়াইল ইউজ করব, মাঝে মাঝে ওয়াইল ডিফারেন্ট অর্থ প্রকাশ করে। কিভাবে, ওই যে কন্ট্রাস্টিভ ওয়েতে প্রকাশ করে। আমরা বলতেছি কি এখানে, যে হি এনজয়স ফুটবল, সে এনজয় করে ফুটবল, ফুটবল দেখা বা ফুটবল খেলা, ওয়াইল হিজ ফ্রেন্ড লাইক ক্রিকেট। এখন এর মানে এই না, এই সেন্টেন্সটার মানে আপনার ভুল বোঝা যাবে না, কনটেক্সট বুঝতে হবে। মিনিংয়ে বোঝায় যে সে ফুটবল পছন্দ করে যখন হ্যাঁ তার ফ্রেন্ড ক্রিকেট পছন্দ করে। আসলে এখানে যখনটা ওর ফুটবল খেলা পছন্দ করার ঠিক সময়তে বোঝায় নাই, রেদার এটা বুঝাইছে যে এই পুরো সিচুয়েশনটাতে, এই পুরো এক্সিস্টেন্সে, তাদের প্রেজেন্ট টাইমে তার ফ্রেন্ড ফুটবল পছন্দ করে, কিন্তু সে ফুটবল পছন্দ করে, কিন্তু তার ফ্রেন্ড ওই টাইমে ক্রিকেট পছন্দ করে। এই পুরো প্রেজেন্ট টাইমটাতে তাদের মধ্যকার, এটা সে পছন্দ করার সময়তে সে পছন্দ করে এরকম না, রেদার এই পুরো মধ্যকার সময়টা, তাদের মধ্যকার জীবনে তারা হি এনজয়স ফুটবল ওয়াইল হিজ ফ্রেন্ড লাইকস ক্রিকেট, এই ব্যাপারটা আমরা বুঝবো, ঠিক আছে। অলদো খুব কমন একটা কন্ট্রাস্টিভ ওয়ার্ড, আমরা এটা অনেকবার ইউজ করছি। অলদো একদম হুবহু মিনিং, অলদো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশ দ্য ওয়ার্ক, যদিও সে টায়ার্ড ছিল সে কাজটা শেষ করছে। দো ইট ওয়াজ এক্সপেন্সিভ শি বট দ্য ড্রেস, যদিও এটা এক্সপেন্সিভ ছিল, দামি ছিল, সে ড্রেসটা কিনছে। আচ্ছা, ইনস্টেড অফ মানে কি, এটা হওয়ার সত্ত্বে এটা, এই ইনস্টেড অফ কিন্তু আপনারা এইচএসসিতে একটা ফ্রেজ কমপ্লিট করার সময় পাবেন, খুবই সোজা। ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পারবেন। ইনস্টেড তাহলে কী হলো, শি স্টেড হোম ইনস্টেড অফ গোয়িং আউটসাইড, সে বাসায় রইলো বাইরে যাওয়ার থেকে, বিরত থেকে, ঠিক আছে, ইনস্টেড অফ গোয়িং আউটসাইড। ইনস্টেড ইউজ করলে সবসময় অফ থাকে, এটার সাথে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হয়, এবং পাশে অবশ্যই আইএনজি যুক্ত ভার্ব হয়। আচ্ছা, পরে আসি আমরা রেদার দেন। রেদার দেন মানে হলো এটা চুজ করার থেকে ওইটা চুজ করা, ঠিক আছে। হি চোজ টি রেদার দেন কফি, মানে কি, সে চা চুজ করলো কফি চুজ করা থেকে, বিরত থেকে, ঠিক আছে। ডিসপাইট ইনস্পাইট অফ, ডিসপাইট থাকলে আমাদের ভার্বটা আইএনজি যুক্ত হবে না, ইনস্পাইট অফ থাকলে আমরা এই পজিটিভ দিলে আমরা আইএনজি যুক্ত করবো না, ঠিক আছে। আর পজিটিভ না থাকলে আইন যুক্ত করবো। এখন পজিটিভ কি না কি এটা নিয়ে বিস্তারিত এরকম খুব কঠিন করার কিছু নাই। পজিটিভ মানে যে ধরনের ওয়ার্ড দিয়া আমার তোমার তাদের বোঝায়, যেখানে হিস মানে কি তার, এখানে একটা পজিশন বোঝাইতেছে, তার ওনারশিপ বোঝাইতেছে, ঠিক আছে। এগুলো বিস্তারিত আমরা পরে পড়বো আবার। তাহলে ডিসপাইট দিয়ে কী হলো, ডিসপাইট দ্য রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও, দে প্লেড দ্য ম্যাচ, তারা খেলাটা কন্টিনিউ করছে, খেলে গেছে। ইনস্পাইট অফ কী হলো, ইনস্পাইট অফ হিজ ফেয়ার, তার ফেয়ার থাকা সত্ত্বেও, তার ভয় থাকা সত্ত্বেও, হি স্পোক কনফিডেন্টলি, সে কনফিডেন্টলি কথা বলে গেছে, ঠিক আছে। এই গেল আমাদের দুই ক্যাটাগরির কানেক্টার্স। তো এবার এই দুই ক্যাটাগরি কানেক্টার্স দিয়ে আমাদের কাজ কি, আমরা এগুলোর প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা একটা করে আমরা সেন্টেন্স লিখবো। এইটার উপরে আর কোনো প্র্যাকটিস হয় না। আমি এর আগেও বলছিলাম ক্লাসে যে ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামার হোক, রাইটিং হোক, স্পোকেন হোক, লিসেনিং হোয়াট এভার, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পার্ট চারটা ভাগে বিভক্ত হয় ইংলিশের একটা ভাষার।
ঠিক আছে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। এখন আমরা যেটা করি, আমরা লিসেনিং স্পিকিংয়ে তো আমাদের কারিকুলামে, স্কুলের কারিকুলামে থাকেই না, সো আমরা লিসেনিং স্পিকিং অনেক আগেই ভুলে গেছি। যারা একটু মুভি টুভি দেখে তাদের একটু একটু পরিচিতি থাকে এই ব্যাপারে। রিডিং রাইটিং আমাদের কারিকুলামে থাকা সত্ত্বেও আমরা গ্রামার পড়ি, সব কিছু পড়ি, কিন্তু লিখতে চাই না। লেখা হলো আমাদের ব্রেনরে মুখস্থ না করে কোনো কিছু মুখস্থ করানো। আমরা যখন কিছু মনে রাখতে চাই, আমরা যখন কিছু ইলাবোরেটলি ব্রেনের সাথে ডিসকাশন আগে রাখতে চাই, এটা আমাদের সামনের মাইন্ডে হোক, প্রিফ্রন্টাল কর্টেক্সে হোক, অথবা আমাদের আনকনশিয়াস সাবকনশিয়াস মাইন্ডে হোক, লেখা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তাই আমাদের লিখতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে। লেখা হলে আমাকে মুখস্থ ঝামেলা থেকে অনায়াসে বাঁচায় দিবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে আমাদের? রেজাল্ট অ্যান্ড ইফেক্ট আছে। আমরা রেজাল্ট অ্যান্ড ইফেক্ট শেষ করব, আমরা আজকে কজ অ্যান্ড রিজনও শেষ করব। ঠিক আছে, তো রেজাল্ট অ্যান্ড ইফেক্ট কি? মানে একটা কাজ হয়েছে, এরপরে এটার একটা রেজাল্ট আসছে। ঠিক আছে, এটা কোনো কিছু রেজাল্ট বুঝাইতে অথবা কোনো কিছু করার কারণে এর ইফেক্ট বুঝাইতে আমরা এই ধরনের কানেক্টর ইউজ করি। অ্যাগেন আবারও বলি, অনেক কানেক্টরস, এত কানেক্টরস নিয়ে মাথা ঘামাঘামি করার কোনো দরকার নাই। অ্যাজ লং এজ আমরা প্রত্যেকটা ক্যাটাগরি বুঝতেছি এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিছু কিছু কানেক্টর নিজেরা লেখা, সবগুলো কানেক্টরস লেখা আমরা প্র্যাকটিস করতেছি, এবং কিছু কিছু কানেক্টরস আমরা অলওয়েজ আগের থেকে জানি, পারি, এগুলো আয়ত্ত রাখতেছি, ইনাফ। ইটস মোর দ্যান ইনাফ। আমাদের পারফেক্ট পরীক্ষায় নাম্বার আনতে সর্বোচ্চভাবে সাহায্য করবে প্র্যাকটিস, আর কিছু না। আমরা প্র্যাকটিসের উপরে ফোকাস হবো, আর কিছুর উপর ফোকাস হবো না, ইনটিউশন বিল্ডিংয়ের উপর ফোকাস হবো। ঠিক আছে, অনেকে দেখবেন আপনাদের অনেক স্টুডেন্ট আছে, আপনাদের অনেক লেটসে ক্লাসমেটস আছে, যারা কি করে, তারা মনে করেন যে ক্লাসে একটা অ্যান্সার লেখে, কিন্তু তারা এক্সপ্লেনেশন বলতে পারে না কেন ওইটা হয়েছে, বাট তারা বলে যে আমি গেস করছি হয়েছে। ওই গেস্টিমেশনটা অ্যাকচুয়ালি ইনটুইশন, ল্যাঙ্গুয়েজের ইনটুইশন। আপনি বাংলা ভাষা কত গেস করে বলেন না? বাংলা ভাষায় কি আপনি কোনোদিনও ট্রান্সলেশন করার চেষ্টা করেন? করেন না। কেন করেন না? বিকজ এটা দরকার পড়ে না। বিকজ আমরা ভাষা ইনটুইশনালি শিখি। তাই ইনটুইশনের আয়ত্ত করাটা আমরা অনেক আগে আমাদের গ্রামাটিক্যাল পার্ট থেকে সরায় ফেলাইছি। এটা করা যাবে না। যে কোনো ভাষা ইনটুইশন ছাড়া কোনোদিনও আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং হইতে পারে না। তাই আমাদের ইনটুইশনটা একটা পার্ট হয়ে রয়ে যাইতে হবেই, মাস্ট। মুখস্থ, নন মুখস্থ, রুল রেগুলেশন, এইটা একটা সেক্টর, আমরা আজীবন এটা আমরা চেষ্টা করে গেছি, কিন্তু কোনোদিন আমরা ইনটুইশনের ব্যাপারটাই ফোকাস করি না স্টুডেন্টদের। সো আমাদের কোর্সটা আমরা এভাবেই সাজানোর চেষ্টা করছি, বা আপনাদের সাথে ক্লাসগুলো এভাবেই হবে যে প্রত্যেকটা প্র্যাকটিস খুব সহজ। এটা খুব এন্ড অল বি অল গ্রামারের ম্যাজিক এরকম কিছুই না। ঠিক আছে, খুব সহজ সহজ জিনিস, যেটা অ্যাকচুয়ালি বাইরের দেশে পড়াশোনাতে সহজভাবে ইমপ্লিমেন্টেশন করে, এটা একদম বিগ ডিল বানায় ইমপ্লিমেন্টেশন করে না। ঠিক আছে, খুব সহজভাবেই বলে যে এটা দিয়ে একটা সেন্টেন্স লেখা, আগে তারপরে ওয়ার্ডগুলোর মিনিংটা বোঝার চেষ্টা করা, কনটেক্সট বোঝার চেষ্টা করা, তারপরে প্র্যাকটিসে যাওয়া। আমরা করি কি, আমরা সবসময় একটা ক্লাস করি, ক্লাস করে হুমড়ি মুচড়ি খাইয়া সাজেশন খোঁজার চেষ্টা করি যে আচ্ছা কত বোর্ডে কোন কোশ্চেন আসছে, কি প্র্যাকটিস করছে না করছে, এই ধরনের দিয়ে আমরা পারাপারি করে ফিনিশ করি। পারি না, বুঝি না, মুখস্থ করি, তারপরে মনে হয় যায় হ্যাঁ আমি 2 মাস পরে 3 মাস পরে আবার ভুলে গেছি। এইভাবে করা যাবে না। আমাদের মেমোরি, আমাদের মুখস্থের মেমোরি কোনোদিনও আমাদেরকে লং টার্ম সার্ভিস দিতে পারবে না। শুধুমাত্র সার্ভিস দিতে পারবে যেটা আমরা বাই ডিফল্ট ইনার মাইন্ডে নিয়ে নিছি, গুটায় নিছি, একদম শাখা উপশাখা আমরা গর্ত করে নিছি, ডাগাপ করে নিছি, এরকমভাবে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, রেজাল্ট অ্যান্ড ইফেক্ট। তাহলে কী হলো? সো ইট ওয়াজ রেইনিং, সো উই স্টেড আউটসাইড। কী হলো? একটা কাজ হইলো, একটা কাজের কারণে, একটা ঘটনার কারণে তারা আর একটা কাজ করলো। তাহলে ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি পড়তেছিল, সো তাই উই স্টেড ইনসাইড। বোঝা গেছে? আচ্ছা, গুড। দেয়ার ফর এখানে ইউজ করা যেতে পারে। যেমন আমি যদি এই দেয়ার ফরটা এই সেন্টেন্স ইউজ করি, তাও হবে। যেমন ইট ওয়াজ রেইনিং, দেয়ার ফর উই স্টেড ইনসাইড, সেম মিনিং, তাই। দেয়ার ফর মানেও তাই। ঠিক আছে, এই তাহলে দেয়ার ফর সেন্টেন্সটা কী হলো? হি স্টাডিড হার্ড, সে ভালো করে কষ্ট করে পড়াশোনা করছে। দেয়ার ফর হি পাস দ্য এক্সাম, সে কষ্ট করে পড়াশোনা করছে, তাই সে ভালো রেজাল্ট করছে। এই সুবাদে সে ভালো রেজাল্ট করছে। ঠিক আছে, পরে কি আসলো? ধাস। ধাসটা হালকা কন্ট্রাস্ট বোঝায়, কন্টেক্সটের ক্ষেত্রে হালকা কন্ট্রাস্ট বোঝায়। শি সেভড মানি, ধাস শি কুড বাই এ কার। এখানে কন্ট্রাস্ট আর নাই। তাহলে কি বললো? শি সেভড মানি, সে মানি সেভ করছে। ঠিক আছে, টাকা বাঁচাইছে। ধাস যেহেতু তাই শি কুড বাই এ কার, তাই সে একটা গাড়ি কিনতে পারছে। সেই সুবাদে সে একটা গাড়ি কিনতে পারছে। ঠিক আছে, হেন্স একদম হুবহু মিনিং, দ্য রোড ওয়াজ ক্লোজড, হেন্স উই টুক অ্যানাদার রুট। এখন আমি যদি পরীক্ষার হলে মনে করেন যে এই সেন্টেন্সটা আসছে, দ্য রোড ওয়াজ ক্লোজড ড্যাশ উই টুক অ্যানাদার রুট, এটার বদলে আমি এখানে সো দেই, 100% হবে। এনে দেয়ার ফোর দেই, 100% হবে। দাস দেই, 100% হবে। এখানে যদি অ্যাজ এ রেজাল্টও দেই, 100% হবে। এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নাই, কারণ মিনিং তো সেম, মিনিং একই। এখানে গ্রামাটিক্যাল মিস্টেকটা হওয়ার কোনো জায়গা নাই। কিন্তু ওই যে সারা জীবন সো ইউজ করলে আমরা হেন্সের আদৌ মিনিংটা কি এটা বুঝতে পারবো না।
তাই আমরা কি করব, আগে আমরা সেন্টেন্স ওয়ার্ড দিয়ে সেন্টেন্স লেখার চেষ্টা করব, তারপর আমরা প্র্যাকটিস করব। তারপরে কি আছে, অ্যাজ এ রেজাল্ট আছে। অ্যাজ এ রেজাল্ট বলতে কি বোঝায়, হি মিস দ্য বাস অ্যাজ এ রেজাল্ট, এই কারণে বা এই ফলাফল স্বরূপ হি অ্যারাইভড লেট, সে বাসটা মিস করছে, অ্যাজ এ রেজাল্ট সে লেট পৌঁছাইছে। গুড। এরপরে কি আছে, অ্যাকর্ডিংলি। অ্যাকর্ডিংলি বলতে বোঝায় এই কারণে বা এই মোতাবেক, ঠিক আছে। দ্য ওয়েদার চেঞ্জ সাডেনলি, ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়েছে। অ্যাকর্ডিংলি দ্য ইভেন্ট ওয়াজ পোস্টপন্ড, এই সুবাদে ইভেন্টটা পোস্টপোন করা হয়েছে। এই গেল আমাদের রেজাল্ট অ্যান্ড ইফেক্ট। আচ্ছা, এরপরে কি আছে, কজ অ্যান্ড রিজন। আচ্ছা, এরপরে সহজ, এইগুলো খুবই কম, এটা আমরা সব জানি। বিকজ, সিন্স, অ্যাজ, ডিউ টু, ফর, সবগুলো আমরা জানি। ফর কীভাবে কজে আসে এটা আমরা এখানে দেখাইতেছি। আচ্ছা, বললাম বিকজ, শি স্টেড হোম বিকজ শি ওয়াজ সিক। গুড। এখানে বিকজের জায়গায় আমরা যদি সিন্স দিই, শি স্টেড হোম সিন্স শি ওয়াজ সিক। সিন্সটা আবার আগেও দেওয়া যেতে পারে, সিন্স শি ওয়াজ সিক শি স্টেড হোম। ঠিক আছে, অনেকভাবে সেন্টেন্স স্ট্রাকচার করা যায়। সেন্টেন্সটা আমরা রুল পড়া কোনো দিন সেন্টেন্সটারে ধরা বান্ধা আটকা দিতে চাই না, আমরা এটা অনেক বিস্তারিত পড়তে চাই। এটা আউট অফ টপিক কথা বলি, আপনারা সবাই কবিতা পড়েন, রাইট? বাংলায় কবিতা পড়েন। বাংলায় কবিতা পড়ার সময় কী করে, আপনি একটা অনুভূতি ফিল করেন, ঠিক আছে। ইংলিশে ভাষা একটা ভাষা, এটা তো কবিতা হয়, এটা যখন আমরা কবিতাটা পড়ে অর্থ বুঝলে খুব একটা অনুভূতি ফিল হয়। ম্যাথে কিন্তু কোনো অনুভূতি ফিল হয় না, ম্যাথ কিন্তু খুব কনক্রিট একটা সাইকোলজিক্যাল ফেনোমেনান। ম্যাথের ভিতরে যা আপনি আইডিয়া ইনসার্ট করবেন, ওই আইডিয়া এক্সার্ট হবে, ঠিক আছে, আউটপুট সেম আসবে। তো ম্যাথে কিন্তু কোনো ইমোশন নাই। তা আমরা সবসময় এত বছর কী করছি, যে চেষ্টা করছি যে ইংলিশটারে বা ভাষারে একটা ধরাবান্ধা ম্যাথের আন্দারে আটকায় না। এটা যে ভুল, এটার খুব সহজ একটা উদাহরণ হয় যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়াইতে যে স্টুডেন্টদের, ঠিক আছে। আমি আমার ক্লাসগুলোতে যখন স্টুডেন্টদের, এইচএসসি স্টুডেন্টদের যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়াই, ওদেরকে যখন বলি যে আসলে কমপ্লিটিং সেন্টেন্স কোনো রুলসই নাই, তখন ওরা বিশ্বাস করে না। কারণ একটা সেন্টেন্সটা আমি কোনো একটা ধরাবান্ধা স্ট্রাকচার আটকাইতে পারবো না। একটা সেন্টেন্স বাকি অর্ধেক কীভাবে কমপ্লিট হবে, এটা গেস করা কোনো ধরনের রুলসের সম্ভব না, যদি না আমি অর্থ আর ভাষা না পারি। ভাষা পারলেই চেঞ্জ হবে। অ্যাগেইন, যদি কোনো দিন আপনাদের সাথে আমার কমপ্লিট সেন্টেন্সের ক্লাস হয়, ইনশাল্লাহ আমি এটাও দেখাবো। ফিরে আসি বিকজে। তাহলে বিকজ শি স্টেড হোম বিকজ শি ওয়াজ সিক, কী হলো, সে বাসায় ছিল কারণ সে রোগী ছিল বা অসুস্থ ছিল। এখানে সিন্স অবশ্যই, সিন্স কি, সিন্স আমরা এখানে সামনে ইউজ করতে পারি কীভাবে, সিন্স ইট ওয়াজ লেট, যেহেতু লেট হয়েছিল, উই লেফট আর্লি, আমরা আগেই রওনা হয়ে গেছিলাম। অ্যাজ দিয়ে বসানো যেতে পারে, অ্যাজ কি, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু, একদম পারফেক্ট মিনিং, যেহেতু সে টায়ার্ড ছিল, হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় চলে গেছে, আগে ঘুমাইতে চলে গেছে আর কি। ডিউ টু মানেও কারণ। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার, ফ্লাইটটা ডিলে হয়েছিল, কেন হয়েছিল, কোন কারণে, ব্যাড ওয়েদারের কারণে। ডিউ টু মানে কারণে। ফর, এখানে ফর অর্থ কি জানি আমরা, জন্য। এখানে কনটেক্সটটা বোঝানো অনেক জরুরি। হি ওয়াজ রেসপেক্টেড ফর হি ওয়াজ অনেস্ট, ঠিক আছে। অনেস্টের জন্য সে রেসপেক্ট হয়েছে, অনেস্ট হওয়ার জন্য, অনেস্ট এর জন্য না। হ্যাঁ, এখানে ফরটা, এখানে ফর হি ওয়াজ অনেস্ট, এখানে ফরটা হলো বোঝানোর চেষ্টা করতেছে তার অনেস্টিটা, ঠিক আছে, সাবজেক্টিভ, তার অ্যাট্রিবিউটকে সে এটা স্ট্রংলি প্রকাশ করতেছে, তাই এটা এখানে কজ অ্যান্ড রিজন আকারে আসছে। হি ওয়াজ রেসপেক্টেড ফর হি ওয়াজ অনেস্ট, এখানে আরও অনেকভাবে, এটা অ্যাকচুয়ালি ওল্ড ইংলিশে অনেক ইউজ করে। হি ওয়াজ হেটেড ফর হি ওয়াজ অ্যান ইভিল পারসন, ঠিক আছে। অ্যান্ড বিকজ হি ওয়াজ অ্যান ইভিল পারসনের জায়গায় ফর দিয়ে বিভিন্ন ওল্ড ইংলিশ ড্রামাতে, এগুলো শেক্সপিয়ারিয়ান সময়ে এভাবে ইউজ করা হতো। তো এখানে ফরটা রিজন আকারে ইউজ করা হয়েছে। কিন্তু অ্যাগেন, আমি যদি ফর ইউজ করতে গিয়ে কনফিউশন ফিল করি, এই সেম সেন্টেন্স যদি কোয়েশ্চেন আসে পরীক্ষার হলে, আমরা ফর সরাই লিখতে পারবো হি ওয়াজ রেসপেক্টেড বিকজ হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ রেসপেক্টেড অ্যাজ হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ রেসপেক্টেড সিন্স হি ওয়াজ অনেস্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আজকের মতো আমরা এই 4টা অ্যাট্রিবিউট নিয়ে ক্লাস করলাম। এই 4টাতে প্রত্যেকটার সাথে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা এই যতগুলো ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে, বেশি না, একটা করে সেন্টেন্স লিখবেন, যাতে আপনি অর্থ বুঝেন। এখন এটা লিখতে গিয়ে অর্থ না পারলে কোনো সমস্যা নেই, ইউজ ChatGPT, ইউজ অ্যান্সার শিট, ইউজ গাইড, PDF হেল্প, নো ওয়ারিস। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো অ্যান্সার শিট দেওয়া পড়লে বা অ্যান্সার শিট দেওয়া পড়াইলে আমরা মনে করি যে এটা একটা জেপোরিটি ভাঙা হয়েছে, একটা কোনো কাইন্ড অফ রুল ভাঙা হয়েছে। এইটা আমরা নিজেদের একটা সেলফ রাইচিয়াসনেস তৈরি করে নিছি যে আমরা কোনো কিছু সলভ করার আগে, প্র্যাকটিস করার আগে অ্যান্সার শিট দেখবো না। মানুষের 3 ধাপে একটা জিনিস শেখা হয়, ঠিক আছে। এটা আপনি ল্যাঙ্গুয়েজ শিখেন, ইংলিশ শিখেন, ম্যাথ শিখেন, হোয়াট এভার। একটা ধাপ হলো ইনক্লুশন, যে আমি প্রথমে কি ভিতরে নিলাম, আমি যা যা শুনলাম, লেকচারে শুনলাম, আইডিয়াতে শুনলাম, যা যা শুনলাম, ইনক্লুশন হলে আমি সব কিছু ইনসার্ট করলাম।
তারপরে একটা পার্ট আছে, ওটা বাদ দিয়ে আমরা কি করি, নগদে সলভ করতে শুরু করে দিই, যে এবার সলভের পালা। না, তারপর একটা পার্ট আছে হলো কম্প্যারিজন বলে ওইটারে। কম্প্যারিজন কি, আমি পাশাপাশি আমার অ্যান্সার এবং আমার কোয়েশ্চেন পাশাপাশি রাইখা মিলাবো, যে আচ্ছা এই কোয়েশ্চেনের এই আনসারটা কেন হয়েছে। যখন আমার ব্রেনরে আমি এই স্কোপটা দেবো, এই স্পেসটা দিব বুঝার, যে দেখো ব্রেন, দেখো যে দুইটা সেন্টেন্স পাশাপাশি আছে, এটা হলো অ্যান্সার, এটা হলো কোয়েশ্চেনটা, এটার অ্যান্সার এইটা। তখন কি হবে, তখন আমি ইনটুইশনালি গেস করতে পারবো, আচ্ছা ঠিক আছে, আমি একটা প্যাটার্ন তৈরি হবে আমাদের মাথায়, যে এইবার এই ধরনের কোয়েশ্চেনের জন্য এই ধরনের অ্যান্সার আমরা করব। আমি ইউজুয়ালি স্টুডেন্টদের একটা প্র্যাকটিস দিই, মডেল কোয়েশ্চেন যখন করাই তখন ওদের বলি 1 2 3 10টা মডেল কোয়েশ্চেন পড়া থাকে বাসায়, তো প্রথম 3টা মডেল কোয়েশ্চেন তারা লেটসে দিলাম প্রিপোজিশন। তো আমি বলি যে প্রথম 3টা মডেল কোয়েশ্চেন দেখে উঠাবা অ্যান্সার শিট থেকে, আগে অ্যান্সার শিট দেখে উঠাবা। আপনার এই প্র্যাকটিসটা অবশ্যই করতে পারেন। তো আগে অ্যান্সার শিট দেখে উঠাবেন, তারপরে কি হবে, তারপরে কোশ্চেনটার সাথে অ্যান্সারগুলো পইরা রিডিং পইরা খুব থরলি, খুব সুন্দর, খুব স্লোলি রিডিং পইরা মিলাবেন। তো 1টা 2টা 3টার বেলা আমাদের ব্রেন একটা প্যাটার্ন খুঁজে ফেলায়। চতুর্থটার বেলা যে স্টুডেন্টটা মনে করেন যে 10টা প্রিপারেশনের ভিতরে মাত্র 3টা পারতো, ও এমন না যে 8টা পারে, কিন্তু চতুর্থর বেলা ও 5টা 6টা পারে, একটু ইমপ্রুভ হয়। তো আস্তে যখন 4th 5th 6th 7th 8th 20th 30th প্রিপারেশন প্র্যাকটিস করার সময় তার প্রিপারেশনের কোনো প্রবলেম থাকে না। এবং আরও একটা সহজ উদাহরণ বলি, আসলে ইংলিশটা সারা বছর পড়ার মতো একটা সাবজেক্ট না। এটা যারা পড়ায় বা যারা পড়ে তারা মোটামুটি গেস করতে পারে, যে তারা নিজেরা, যে স্টুডেন্টরা তারা সারা বছর পড়ে তারা আসলে গাফিলতি করে পড়ে, আর নাহলে এরকম হাজার রুলের জঙ্গলে হারা যায়। আর যারা হইলো পড়ে না, তারা চেষ্টাই করে যে ফাঁকিবাজি করে, লাস্ট মোমেন্টে পরীক্ষার আগে গিয়ে তারা 2-3 মাসে প্রিপারেশন নেয়। তো এইটা সারা বছর পড়ার মতো কিছু না, কিন্তু সারা বছর প্র্যাকটিস করার মতো একটা জিনিস। এটা সারা বছর প্র্যাকটিস যত বেশি করবেন, অত আপনার এটা, এই প্র্যাকটিসগুলো স্পোকেনে লিসেনিংয়ে আস্তে আস্তে ফোকাসড হয়ে আসবে, এবং আপনার জন্য আস্তে আস্তে ভাষাটা বোঝা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এটা এরকমভাবে কোর্সটা এভাবে সাজাইছি আমাদের কোর্সটা, যাতে করে খুব একদম প্রপার যে সময়তে লার্নিংটা নিয়ে নেওয়া যায়। সারা বছর প্র্যাকটিস করা ওটা সমস্যা নেই, বাট প্রপারলি কতটুকু সময়ের ভিতরে এটা যদি টানা 60 দিন আমরা একটা সাবজেক্টের উপর ফোকাস করি, রাফলি অ্যারাউন্ড 3 ঘন্টা করে দেওয়া হয়, এরকম কোনো সাবজেক্ট না যেটা একটা স্টুডেন্ট পারে না। ঠিক আছে? সো এটা খুব অবাক করার বিষয় হয়ে যায় যখন আমাদের কোর্সের কথা আমরা বাকি সবাইদের বলি। তারা ভাবে যে না, এত কম সময় কীভাবে সম্ভব, এটা হয়তো না, কিন্তু আসলে এরকম না। 60 দিন অনেক সময়। ঠিক আছে? 25টা ক্লাস, প্রতি ক্লাস শেষে আবার 1টা করে 2টা করে দিনের প্র্যাকটিস, এটা অনেক লম্বা সময়। এরকম 50 দিন টানা একটা কিছু নিয়ে স্টাডি করা, যেখানে মাত্র 9টা গ্রামার, যেগুলো অলরেডি আমরা এত বছর যাবৎ পড়তেছি, শুনতেছি কানে, আমাদের 6 7 8 9 এই বয়সগুলোতে বারবার এই ধরনের ইংলিশই পড়া যাওয়া হইতেছে। ওইখানে আমাদের জন্য 25 দিনে একটা বা 2 মাসে একটা ক্লাস শেষ করা কোনো বিগ ডিল না। তো এইটা আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের ক্যাপাবিলিটি হারায় ফেলাইছি, আমরা আমাদের ক্যাপাবল হওয়ার যে ইচ্ছাটা ওটা হারায় ফেলেছি। আমরা সবাই যেদিকে দৌড়াই ওদিকে দৌড়াতে চাই। অ্যাগেন, যেদিকে ম্যাথস দৌড়া ওদিকেরও একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এটা আলাদা ফিলোসফিক্যাল ডিসকাশন। বাট পয়েন্টটা কি হওয়া উচিত? পয়েন্টটা হওয়া উচিত যে আমরা এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে একটু স্মার্ট হবো, একটু কনজেস্টেড হবো। আমরা বোঝার চেষ্টা করবো যে যেই ধরনের এক্সট্রা ইনফরমেশনগুলো, ঠিক আছে, অ্যাপোজিটিভ, অ্যাডভার্বিয়াল, ইনফিনিট, জিরান্ট, পার্টিসিপাল, হাজার এই যে বিভিন্ন টার্ম, এই টার্মগুলা নেসেসারি, গুড, বাট আমরা এগুলোর আলট্রা নেসেসারি বানায় ফেলাইছি। এই টার্মগুলো ছাড়াও ইংলিশ কিন্তু প্র্যাকটিস করা যায়। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক মুভি টুভি দেখে, তারা কিন্তু প্র্যাকটিস করার সময় গেস করতে পারে না, যে বলে যে গেস করা উত্তর বসায় দেয়, কিন্তু এক্সপ্লেন করতে পারে না যে কেন উত্তরটা হয়েছে। তো আমি বাংলায় কথা বলতেছি, এটা নিয়ে আমার এক্সপ্লেনেশন দেওয়া দরকার পড়ে না। সো ইংলিশটা আপনার প্রত্যেক পদে এক্সপ্লেনেশন দিতে হবে না, যে ক্যান ওইটার পাশে ওইটা হলো, ক্যান ওয়াজের পাশে হ্যাভ টু হলো, হ্যাজ টু হলো, এই ধরনের প্লাস মাইনাস ভার্ব, এই ধরনের রুলসে যাইতে হবে না। আমরা খুব স্ট্রিক্ট, খুব প্রিসাইজ কিছু প্র্যাকটিস করব, যেটা দিয়ে আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে, ল্যাঙ্গুয়েজ ইন্টুইশন ডেভেলপমেন্ট হবে, এবং এইটুক শিখাই আমরা আগাবো, যাতে করে আমাদের এক্সেসিভ টেনশনটা, এক্সেসিভ প্রেশারটা না পড়ে যে খুব বেশি শেখার দরকার আছে। ঠিক আছে? এগেন, ডিটেলস আমরা শিখবো, কিন্তু নেসেসারি ডিটেলস, আননেসেসারি ডিটেলস না। আচ্ছা, এখন আর একটা মজার বিষয় আছে। আমরা এখানে দেখতে চাই, আমরা এখানে কিছু, যেই মাত্র একটাকে বললাম যে কম্প্যারিজন সলভ করার ব্যাপারটা, আমরা একটু কম্প্যারিজন করতে চাই। যদি উদাহরণে কম্প্যারিজনটা হয়ে যায়, তারপর আমরা এটা দেখতে চাই। এখানে আমরা কিছু জিনিস রাখছি, এগুলো ছাড়া আগে আমরা পড়ার চেষ্টা করি। হি ইজ ইন্টেলিজেন্ট ড্যাশ হি ইজ হার্ড ওয়ার্কিং। খুব সহজ, হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হি ইজ হার্ড ওয়ার্কিং। অ্যান্ড না দিলে মোর ওভার হি ইজ হার্ড ওয়ার্কিং, অলসো হি ইজ হার্ড ওয়ার্কিং। ঠিক আছে? তারপর আমরা কি বললাম? শি লাইকস রিডিং ড্যাশ এনজয়েস রাইটিং। শি লাইকস রিডিং অলসো শি এনজয়েস রাইটিং।
শি লাইকস রিডিং, মোর ওভার শি এনজয়স রাইটিং। খুব সহজ। তা আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন সাথে সাথে। দ্য রুম ওয়াজ ডার্টি ড্যাশ ইট স্মেলড ব্যাড। দ্য রুম ওয়াজ ডার্টি অ্যান্ড ইট স্মেলড ব্যাড। এখানে আমরা সো দিতে পারি, কিন্তু একটু স্লাইটলি কন্ট্রাস্টিভ করতে পারি, রেজাল্ট ইফেক্ট আনতে পারি। দ্য রুম ওয়াজ ডার্টি সো ইট স্মেলড ব্যাড। হি ফিনিশ দ্য টাস্ক ড্যাশ হি হেল্প আদার্স। হি ফিনিশ দ্য টাস্ক সো হি হেল্প আদার্স অ্যান্ড হি হেল্প আদার্স, মোর ওভার হি হেল্প আদার্স। ঠিক আছে, বিভিন্ন কানেক্টর বসতে পারে, একটা কানেক্টরই বসবে এরকম জরুরি না। ঠিক আছে, এরকম আরও অনেক প্র্যাকটিসেস আসে, আমরা এটা করতে পারবো। আমরা এখানে কিছু কন্ট্রাস্টিভ প্র্যাকটিস দেখি। হি ইজ রিচ ড্যাশ ইজ নট হ্যাপি। এখন এখানে হি ইজ রিচ একটা ভালো আইডিয়া, এটা পজিটিভ কথা, নট হ্যাপি একটা নেগেটিভ কথা। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারি এই দুইটা আইডিয়ার মাঝখানে বাট বসবে। ঠিক আছে, ইয়েট বসতে পারে, বাট বসতে পারে। ঠিক আছে, শি ট্রাইড হার্ড কিন্তু ফেল করছে, নেগেটিভ আইডিয়া, তাহলে কি কিন্তু ফেল করছে, তারপরে ফেল করছে। শি ট্রাইড হার্ড অলদো শি ফেইল্ড। ঠিক আছে, আই ওয়ান্টেড টু গো ড্যাশ আই ওয়াজ টু টায়ার্ড। আই ওয়ান্টেড টু গো বাট আই ওয়াজ টু টায়ার্ড। আই ওয়ান্টেড টু গো বাট আই ওয়াজ টু টায়ার্ড। ঠিক আছে, হি ইজ ড্যাশ হি ইজ টল ড্যাশ হিজ ব্রাদার ইজ শর্ট। হি ইজ টল ইয়েট হিজ ব্রাদার ইজ শর্ট। ঠিক আছে, আমরা ইয়েট দিয়ে করলাম এখানে। দ্য টাস্ক ওয়াজ ইজি ইয়েট হি কুড নট ডু ইট। খুব সহজ। ড্যাশ হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল। এবার কি হলো, এবার আমরা সামনে দেখতেছি কন্ট্রাস্টিভ। ঠিক আছে, এখন যদি বলি আমরা কি অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে ইল ছিল। খেয়াল করেন এখানে আইডিয়াটা কিন্তু অত কন্ট্রাস্টিভ না, যেহেতু হি, খেয়াল করেন এখানে আইডিয়া কিন্তু কন্ট্রাস্টিভ, সরি অত কন্ট্রাস্টিভ না এখানে অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ হবে না, এখানে দো হবে। দো হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল। আইডিয়াটা এখানে কন্ট্রাস্টিভ আছে, যেমন অসুস্থ কিন্তু ও স্কুলে গেছে, অসুস্থ সত্ত্বেও গেছে। ঠিক আছে, শি, তাহলে এখানে দো অলদো হবে। তারপরে শি ইজ স্লো ড্যাশ কেয়ারফুল বাট কেয়ারফুল ইয়েট কেয়ারফুল। স্লো হওয়া সত্ত্বেও কেয়ারফুল। স্লো দিয়ে আমরা ইউজুয়ালি মানে কর্মদক্ষতা কম বুঝাই, বাট কেয়ারফুল দিয়ে আবার কর্মদক্ষতা ভালো বুঝাই, ভালো কাজ করে বুঝাই। তো এখানে একটা কন্ট্রাস্টিভ আইডিয়া আছে। এতে এইগুলো অর্থ বোঝার মাধ্যমে আমরা ইজিলি কানেক্টর সলভ করতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানে মোটামুটি সমাপ্ত করব। টপিকগুলো, ডিসকাশনগুলো আমরা যতজনই কলে আছে তাদের সাথে আজকে দেখি কোনো কোশ্চেনিং থাকে কিনা।